চেষ্টা আকাঙ্ক্ষা বিপরীতে বিনিয়োগ করার বাস্তবতার বছর ২০২৫। আওয়ামী শাসন আমলের আর্থিক খাতের লুটপাটের ক্ষত আরও স্পষ্টের বছরও ২০২৫। খেলাপি ঋণের অঙ্ক পাহাড় সম, উচ্চ সুদ, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, রপ্তানিতে টানা পতন, বাজারে দুর্বল মনিটরিং এর হতাশার বিপরীতে স্বস্তি শুধুই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে। তাতে ভর করে অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিতর্ক সমালোচনায় পুড়েছে এনবিআরের আন্দোলন আর বন্দর ব্যবস্থাপনা। বছরের অর্থনীতির ৭-১৭ নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। I am Ox. কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। এখনো রয়ে গেছে এস আলম গ্রুপের অদৃশ্য প্রভাব। বছরের শুরু থেকে শেষ ঘুরে ফিরে আসে ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফ এস আলমের ব্যাংক লুটের অকল্পনীয় সব ঘটনা। ব্যাংক খাত থেকে অর্থ লুট ও অর্থ পাচারের দায়ে বছরের শেষ দিকে একের পর এক মামলা হয় এস আলমের বিরুদ্ধে। যারা বড় বড় ডিফল্টার তারা বহাল তবিয়তেই আছে। ওই ডান্ডা নিয়ে করার কিছু নাই, আমাকে আইনগতভাবেই এগুতে হবে। এস আলমের পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য দরবেশ খ্যাত সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদাররা দেশের অর্থনীতিকে এতটাই ফোকলা করেছেন যে সেপ্টেম্বরে এসে দেশে খেলাপি ঋণ ছাড়ায় প্রায় ৬.৫ লাখ কোটি টাকা, যা ব্যাংক খাতে বিতরণ হওয়া মোট ঋণের প্রায় ৩৬%। তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে বিতাড়িত হয়েছে। এমন শোচনীয় সমীকরণে লাইফ সাপোর্টে থাকা ইসলামী ধারার ৫ ব্যাংক একীভূত করতে হয়েছে। জমা টাকা ফেরত পেতে ৩৫,০০০ কোটি টাকার আমানত নিয়ে চালু হতে যাওয়া ব্যাংকের দিকে তাকিয়ে কয়েক লাখ আমানতকারী। অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ আর্থিক প্রতিষ্ঠান। বছর জুড়ে হতাশা ছড়িয়েছে পুঁজিবাজার। সচিব এই কথা ওই কথা এক্সক্লুড দেখাবে, তাকে সরাই দেন। ২০২৫ দেশের ইতিহাসে সম্পদ জব্দের বছরও। এখন পর্যন্ত মোট ৬৬,১৪৬ কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ সংযুক্ত ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে দেশের ভিতরে রয়েছে ৫৫,৬৩৮ কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ এবং বিদেশে ১০,৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ। বছরের মাঝামাঝি গোটা দুনিয়ার মতো বাংলাদেশকেও দুশ্চিন্তায় ফেলে ট্রাম্প ট্যারিফ। শুরুতে বাংলাদেশ ঠিকঠাক মার্কিন মূল্যকের সাথে দর কষাকষিতে পেরে উঠল কিনা এমন সন্দেহ সংশয় থাকলেও প্রতিবেশী কিংবা প্রতিযোগীদের তুলনায় কম শুল্ক ভাগে পড়েছে বাংলাদেশের। তবে তাও বছরের শেষে টানা ৪ মাস ধরে নিম্নমুখী প্রবণতা রপ্তানিতে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না, এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না। রপ্তানি যেমন তেমন, আমদানিতে মন্দার বছর ২০২৫। বিশেষ করে একের পর এক কারখানা বন্ধ আর বিনিয়োগ খরাতে মূলধনী যন্ত্রপাতির আমদানি হাতে গোনা। তবে আমদানি রপ্তানিতে গতিশীলতা আনতে অন্তর্বর্তী সরকার ৩ বন্দর ছেড়ে দিয়েছে বিদেশিদের হাতে। বছর জুড়ে এ নিয়ে বিতর্ক চলেছে। এক লাফে চট্টগ্রাম বন্দরের মাসুল বাড়ানো হয়েছে ৪১%। বাংলাদেশের জন্য আমি যদি বলি একটা রেড লেটার ডে, আর কি চাই? কস্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এই যে প্রতিটা ধাপে ধাপে কস্ট বাড়ে। তো বিতর্কই যখন আলোচনায়, তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কারকে ঘিরে এই আন্দোলন উপরেই থাকবে। বাধ্যতামূলক ছাঁটাই আর অবসরের কঠোরতা দিয়ে দুটি পৃথক ভাগে এনবিআরকে ভাগ করা গেলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থনীতিতে কঠিন কঠিন সমীকরণ, তত্ত্ব, তথ্যের বাইরে সাধারণের বড় বিবেচনা বাজার দর। বাস্তবতা হলেও বিদায়ী বছরেও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসেনি। কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। বিশ্বব্যাংকের মতে দারিদ্র্যের হার বেড়েছে ২১%। কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে। সবকিছু ছাপিয়ে বিদায়ী ২০২৫ সালে কিছুটা শক্তি সঞ্চয় করেছে রিজার্ভ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে গ্রস রিজার্ভ উন্নীত হয় প্রায় $৩৩ বিলিয়ন। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।